বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মুনতাকিম ইসলাম। আমি তোমাদের বিজ্ঞান পড়াই। তো মূলত আমরা ঈদের ছুটি থেকে প্রায় সবাই ফিরলাম, সকল স্টুডেন্টরা, সকল ছাত্ররা আমরা কিন্তু ঈদে ফিরলাম। অর্থাৎ প্রায় 30টা রোজা রাখার পর, দীর্ঘদিন 30টা রোজা রাখার পর আমরা আজকে খুবই সসম্মানে অর্থাৎ ভালোভাবে আমরা আজকে ঈদটা করার পর আমরা আজকে এই ক্লাস করব। তো মূলত সবাইকে আমি আমার তরফ থেকে আগের ঈদ মোবারকটা বলে রাখি, কারণ আমরা আগে ঈদ করেছিলাম যখন ক্লাস হয়নি, তাই সবাইকে ঈদ মোবারক আবারও বললাম। আর ঈদের পরে সবাই ঘোরাঘুরির পর এখন অবশ্যই একটু পড়তে হবে, অর্থাৎ আমাদের যে অধ্যায়টুকু আমরা একটু কমপ্লিট করব, সেই জন্য আমাদের একটু ফাঁকে ফাঁকে আমাদের আরেকটু না পড়লে তো হচ্ছে না, তাই আমরা একটু পড়ি। আচ্ছা, তো আমরা মূলত সবাই ঈদ ভালো কাটালাম, আমিও কাটালাম। তো আমরা আজকে কথা না বাড়িয়ে পরমাণুর গঠন সম্পর্কে পড়ব। তো এই যে দেখো, পরমাণুর গঠন হচ্ছে 6 অধ্যায়। আজকে একটু নতুন আলোচনা করি, সেটা হচ্ছে 3টা আলোচনা, যেখানে 3টাতে অঙ্ক থাকে। দেখো, 3টা অংশ হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ। তোমরা বিভিন্ন ক্লাসে এই আইসোটোপটাকে এই প দিয়ে সাংকেতিক চিহ্নভাবে জানবা, যে পতে হইল প্রোটন। আর এর পরের ক্লাসে তোমরা পড়তে পারো আইসোটোন। এরকম নামে অনেক অনেক কি থাকবে, ব্যাখ্যা থাকবে। তবে আমরা আজকে পড়ব 3টা বিষয়ের সম্পর্কে, জানবো যে কিভাবে এই 3টাকে বিন্যস্ত করা যায়। দেখো, ইনশাল্লাহ আমরা ক্লাসটা সুন্দরভাবে করব। শুনো, প্রতিটি মৌলের আলাদা আলাদা পরমাণু রয়েছে, যেমন হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা। অবশ্যই একটা হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু কি দুইটা আলাদা, তাদের ভর সংখ্যা আলাদা হবে, তাদের সকল জিনিসই কি হবে, পরস্পর থেকে আলাদা বৈশিষ্ট্য হবে। একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে আকার, ভর ও ধর্মের পার্থক্য রয়েছে। অবশ্যই। কেন এই পার্থক্য? পরমাণুতে প্রোটন বা ইলেকট্রনের সংখ্যা পার্থক্যের কারণে পরমাণু সমূহ মধ্যে পার্থক্য হয়ে থাকে। তোমরা জানো যে পরমাণু আধান নিরপেক্ষ। এই প্রশ্নটা আসে যে পরমাণু কেন আধান নিরপেক্ষ? কারণ পরমাণুতে কি সমান সংখ্যক প্রোটন ও নিউট্রন রয়েছে, এবং তোমাদের এই সমান সংখ্যক প্রোটন ও নিউট্রনের ফলে কিন্তু পরমাণু কি একসময় আধান নিরপেক্ষ হয়ে থাকে। তাই পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমানই। তো যে পরমাণু কি একটা আধান নিরপেক্ষ, এবং এখানে ইলেকট্রন এবং প্রোটন কি সমান সংখ্যক থাকে, এটা মনে রাখবা। তবে কোনো মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য প্রোটন সংখ্যাকেও ব্যবহার করা হয়। তাহলে এখানে কি বুঝলাম? এখানে বুঝলাম আমরা যে একটা মৌল আরেকটা মৌল পরস্পর একই রকম কখনোই হবে না। তাদের বৈশিষ্ট্য, চেহারাগত, আকৃতিগত, ধর্মগত সকল জায়গায় কি থাকবে, অমিল থাকবে। এখন পরের পাঠটুকু আসো। দেখো, পরমাণুর গঠন। কোন মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার বলে। তাহলে কোন মৌলের, তুমি এখন যদি দেখো যে একটা কোনো মৌলের যদি বলা হয়েছে, যে এখন তোমাদের এখানে বললো যে কোন মৌলের কি প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। এখন কোন মৌলের প্রোটন সংখ্যা মনে করো 7, এখন একটা বড় চিহ্ন দিল যে 7, তাহলে ওই মৌলের পারমাণবিক সংখ্যাও কি 7 হবে। তাহলে এই জিনিসটা আমাদের কি খুবই সহজে বোঝানো যাচ্ছে যে কোন মৌলের যদি প্রোটন সংখ্যা 7 থাকে, তার পারমাণবিক সংখ্যাও কত, 7। তাহলে এইভাবে তোমরা মনে রাখবা যে প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। তাহলে সংখ্যাটা কি, কোন মৌলের প্রোটন সংখ্যাকে কি বলা হয়, পারমাণবিক সংখ্যা। আসো দেখো, উদাহরণ হিসেবে হচ্ছে হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে, তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন রয়েছে, এইটা কি রয়েছে, তার প্রোটন রয়েছে, তার পারমাণবিক সংখ্যা 8। বেসিক্যালি কথা, অর্থাৎ পুরো সাধারণ কথা। পারমাণবিক সংখ্যা থেকে কি কি তথ্য পাওয়া যায়, বলো কি কি তথ্য পাওয়া যায়। এখন আমরা নিচে আসো যে পারমাণবিক সংখ্যা থেকে আর কি কি তথ্য পাইতে পারি আমরা। দেখো, কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 6। কার্বনের পারমাণবিক সংখ্যা কি 6। আমরা সবাই জানি যে কার্বনের কয়টি, 3টি আইসোটোপ রয়েছে। এটাও তোমাদের মনে রাখতে হবে যে কার্বনের কয়টি আইসোটোপ রয়েছে, 3টি। এখন 3টে আমরা পরে আসবো, আইসোটোপটা পরে, কিন্তু এর পারমাণবিক সংখ্যা আবার কিন্তু 6। এতে এই তথ্য থেকে কি পাওয়া যায়, দেখো, পারমাণবিক সংখ্যা যেহেতু কোনো মৌলের প্রোটন সংখ্যাকে বোঝায়, তাই বোঝা যায় কার্বনের একটি পরমাণুতে 6টি প্রোটন আছে। কি, তাহলে সেক্ষেত্রে একটি পরমাণুতে তার কি রয়েছে, 6টি প্রোটন রয়েছে, কারণ পারমাণবিক সংখ্যা বুঝছি আমরা। দেখো, প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, তাই বোঝা যায় কার্বনের একটি পরমাণুতে 6টি ইলেকট্রন রয়েছে। দেখো, এখন এইটাও বোঝা যায় যে প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। দেখো,
কার্বনের একটা মৌলতে কয়টা প্রোটন রয়েছে বলো তো, বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন কয়টা রয়েছে? 6টা রয়েছে। তাহলে এখন কিছু কিছু মৌলকে বলা যায় যে প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। তুমিও ধরে নিতে পারো যে এর কি প্রোটন সংখ্যা মনে করো 6টা, তাহলে আর ইলেকট্রন সংখ্যা কি 6টা, ব্যালেন্স করার জন্য এটা হয়ে থাকে। তো দেখো তাহলে এই মৌলের দেখো পরমাণু কি, এই কার্বনের কি 6টা কি প্রোটন, তাহলে সেক্ষেত্রে কি এই 6টা কি থাকবে? ইলেকট্রনও থাকবে। এই জিনিসটি বোঝানো হয়েছে। খেয়াল, খতম। পরে আসো, দেখো কোন মৌলের পারমাণবিক সংখ্যা থেকে কি কি বোঝা যায়? ওই মৌলের পরমাণুতে কয়টি নিউট্রন আছে। হ্যাঁ, এখন নিউট্রনটা কিভাবে বের করবো, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো নিউট্রন সংখ্যা জানতে হলে মৌলের পারমাণবিক, এখন দেখো এই যে তোমার এখানে তুমি এত কিছু না করে এই অংশটা করো যে কোন মৌলের ভর সংখ্যা ইজ ইকুয়াল টু ওই মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। দেখো সাপোজ এখন এখানে বলছে যে ভর সংখ্যা আমি বের করবো। দেখো সাপোজ একটা পরমাণুতে মনে করো 8টা কি রয়েছে? প্রোটন রয়েছে, প্লাস 9টা কি রয়েছে? তোমার নিউট্রন রয়েছে। তাহলে 8টা কি প্রোটন এবং 9টা নিউট্রন। তাহলে 8 আর 9 যোগ করলে কত হয়? 17। তার মানে সেই কি, তার মানে সেই পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 17। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে যে ভর সংখ্যা কি আমরা কিভাবে প্রকাশ করলাম। তাহলে জিনিসটা কি আবারও বলি যে কোন মৌলের যদি পরমাণুতে প্রোটন সংখ্যা 8 থাকলো এবং নিউট্রন সংখ্যা কি 9 থাকলো, তাহলে সেক্ষেত্রে দুইটা যোগফল করে 17 পাচ্ছি, এটাই তার ভর সংখ্যা। ভর সংখ্যাকে মূলত জেড দ্বারা প্রকাশ করা হয়। এইটা দ্বারা মূলত ভর সংখ্যাকে কি করা হয়? প্রকাশ করা হয়। তো এই জিনিসটা তোমরা মনে রাখবে। তাহলে কোন মৌলের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা সমষ্টিকে কি বলা হয়? ভর সংখ্যা বলা হয়। শেষ। তাহলে এই যে পরমাণু প্রায় সবটুকু ভর নিউক্লিয়াস। এখন কিছু কিছু বলা হয়েছে এখানে, এই জিনিসগুলো কিন্তু খুব মনে রাখবা। দেখো একটি পরমাণুতে ইলেকট্রনের ভর নগণ্য। ইলেকট্রনের ভরটা এত কম যে এটাকে ধরাই হয় না, মানে পুরো নগণ্য ধরা হয়। এটা কিন্তু একটা বৈজ্ঞানিক ক্যালকুলেশন বলা হয়েছে যে ইলেকট্রনের কি ভরটা নগণ্য। পরমাণুর প্রায় সবটুকু ভর কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। এমসিকিউ আসলে আমি হামা খাজা খায় পড়ে যাবো যে কিরে আমি তো পড়ি নেই এই জিনিসটা যে পরমাণু সব ভর কই থাকে। এখন কেউ জাগাইতে পারে ইলেকট্রন, কারণ ইলেকট্রনটা কি চারপাশে ঘোরে। তাহলে অনেকে সহজে যারা অতিরিক্ত বিজ্ঞানী তারা মনে রাখবে যে পরমাণুর সাথে যেহেতু ঘুরে তার মানে এর ভরটা এর কাছে থাকবে, কিন্তু না, এটা ইলেকট্রন হচ্ছে নগণ্য একটি ভর। কিন্তু সবটুকু ভর কই থাকে? এই নিউক্লিয়াসেই কিন্তু পরমাণু সবটি ভর থাকে। তাহলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। তাহলে ভর সংখ্যা গেল। তাহলে পারমাণবিক সংখ্যা কি? প্রোটন সংখ্যা। ভর সংখ্যা কি? প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টি। এখন আসবো আইসোটোপ। ভেরি গুড, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো আচ্ছা, আইসোটোপের আগে দেখো এখানে একটা বলছে যে যেমন অক্সিজেন পরমাণুতে নিউক্লিয়াস হচ্ছে 8টি প্রোটন, নিউক্লিয়াস 8টি প্রোটন আর 8টি নিউট্রন। তাই অক্সিজেনের ভর সংখ্যা 16। অবশ্যই, কারণ এখানে প্রোটন সংখ্যা 8টা দেওয়া আছে, অক্সিজেনের নিউট্রন সংখ্যা কয়টা? 8টা, তাহলে 16টা। শেষ। আবার সোডিয়াম পরমাণুতে 11টি প্রোটন আর 12টি নিউট্রন, দুইটা যোগ করে দাও, কত হয়? তাই সোডিয়ামের ভর সংখ্যা 23। পূর্বে বলা আছে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানা থাকলে নিউট্রন সংখ্যা বের করতে পারবো। এখন দেখো তোমার বইয়ে একটা উদাহরণ আছে, তোমার বইয়ের উদাহরণটা কিন্তু অবশ্যই হাইলাইট করবা। তোমার বইয়ে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা যে মুনতাকিম স্যার বলছে যে এই উদাহরণটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। এখন এইটা এইভাবে লেখলো যে এক্স নামক একটা মৌল। তো দেখো ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা কত? 17। আগে প্রশ্নটা পড়ি। পারমাণবিক সংখ্যা বলছে 17, ভর সংখ্যা 35। ওই মৌলের একটি পরমাণুতে কয়টি করে ইলেকট্রন, কয়টি করে প্রোটন ও কয়টি করে নিউট্রন থাকবে? দেখো একটু সোজা সাপটায় আসি, কয়টি করে ইলেকট্রন। আচ্ছা তুমি তো জানোই যে পারমাণবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? প্রোটন সংখ্যা। আবার প্রোটন সংখ্যা বলতে কি বুঝি? ইলেকট্রন সংখ্যা। তার মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে ব্যালেন্স করার জন্য বা দুইটাকে একই সমান করার জন্য এই ক্ষেত্রে, বা আমরা যেহেতু জানি তো ব্যালেন্স ওটা লেখার দরকার নেই, ওটা আমি মূলত মন দিয়ে বললাম। কিন্তু এখন তোমরা এইভাবে লিখবা যে মূলত পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। আমরা জানি প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা, তাই এই পরমাণুতে বা এই মৌলটির ইলেকট্রন সংখ্যা হবে 17। এই তো, তাহলে দেখো নিচে তোমাদের এই জিনিসটাই লেখা আছে। আচ্ছা নিচে লেখা কিন্তু ওইটাই আছে। এই দেখো যে আবার কোনো পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান, তাই ক মৌলটির ইলেকট্রন সংখ্যা কয়টি? 17টি। এখন আসুন প্রোটন সংখ্যা বের করো। প্রোটন সংখ্যা কত? 17।
কারণ প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা। আপনি বলেই দিচ্ছেন যে প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা। আমি আর কিছু জানি না। তাহলে এটাও 17। নিউট্রন আছে কয়টি? সহজ, পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু মাইনাস ভর সংখ্যা। 35 থেকে 17 বাদ দাও, 18 ইজ দ্য অ্যান্সার। ক্লোজ। তার মানে এই জিনিসটা তোমার আর পড়াই লাগবে না। পড়া লাগলো? তাহলে তো সহজ একটা জিনিস যে ইলেকট্রন সংখ্যা বের করবো কিভাবে, যে পারমাণবিক সংখ্যা দেওয়া থাকলো মনে করেন 18, তাহলে এই যে পারমাণবিক যেহেতু 18 দেওয়া থাকলো পারমাণবিক সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমরা জানি পারমাণবিক সংখ্যা যেগুলো প্রোটন সংখ্যা সমান থাকলে ইলেকট্রন সংখ্যাও সমান, তাহলে 17টাই 18টাই। আর তোমার বলছে যে এখানে নিউট্রন সংখ্যা কত, মানে সব থেকে ভেজাল কি নিউট্রন সংখ্যাটা কেমন করে বের করবো? নিউট্রন সংখ্যাকে মাইনাস করে দিতে হয়, অর্থাৎ পারমাণবিক সংখ্যা থেকে ভর সংখ্যা বিয়োগ করতে হয়। আবার ভর সংখ্যা বের করতে কি করতে হয় বলো? এই প্রোটন আর এই নিউট্রনকে যোগ করে দিতে হয়। এই তোমাদের হচ্ছে পেঁচাপেচি আলাপ, যে নিউট্রন বের করতে হলে এখানে পারমাণবিক সংখ্যা থেকে ভর সংখ্যা বিয়োগ করবা, আর প্রোটন বের করতে হলে পারমাণবিক থেকে কি, অর্থাৎ প্রোটন বের করতে হলে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগ করে দেবা ভর সংখ্যা বের করতে হলে। তাহলে এই জিনিসটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসো তোমাদের আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আসে। দেখো, এই যে আইসোটোপ, এই যে 3টা গোলখানা মুখ দেখতে পাচ্ছ, এই 3টা গোলখানা মুখ প্রতিবার পরীক্ষায় আসে। ডিট্রিয়াম অর্থাৎ প্রোটিয়াম, ডিউটেরিয়াম, টিউটেরিয়াম, অর্থাৎ প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, সরি টু সে আমি টিউটেরিয়াম বলে ফেলেছিলাম এখনই, কারণ এটা টিউমারের মতো দেখে আমি টিউটেরিয়াম বলেছিলাম, তবে এটা হচ্ছে ট্রিটিয়াম। তাহলে দেখো উচ্চারণটা কি? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তাহলে কি ট্রিটিয়াম। এই 3টা অংশ এটা কি কার্বনের 3টা আইসোটোপ, অর্থাৎ এখানে কি মানে এটা হচ্ছে হাইড্রোজেনের সকল পরমাণু প্রোটন ও ইলেকট্রন নিচের চিত্রগুলোতে দেখানো হলো। তার মানে এটা 3টা হাইড্রোজেনের কি প্রোটন ইলেকট্রন দেখানো হয়েছে হাইড্রোজেন। এখন দেখো আইসোটোপ কি, আইসোটোপটাকে বলি দেখি কি বলছে এখানে। দেখো, তোমরা ইতিমধ্যে জেনেছো যে একটি মৌলের প্রতিটি পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও ইলেকট্রন আছে, কিন্তু একটি মৌলের সকল পরমাণুর ভর এক নাও হতে পারে। কথা ঠিক, কারণ একটি মৌলের বিভিন্ন পরমাণুতে বিভিন্ন সংখ্যায় নিউট্রন থাকতে পারে। তাহলে হাইড্রোজেনের সকল পরমাণুতে একটি করে। তাহলে দেখো আইসোটোপটা পরে প্রোটিয়ামে 3টা এখানে বলছে যে প্রোটন, এটা মাইনাসটা ইলেকট্রন, আর এই যে সাদাটা নিউট্রন। প্রোটিয়ামে একটি কি রয়েছে, তোমার প্রোটন রয়েছে। প্রোটিয়ামে একটি প্রোটন রয়েছে। প্রোটিয়ামে কি রয়েছে? একটি প্রোটন রয়েছে। ডিটেরিয়ামে একটি প্রোটন ও একটি নিউট্রন রয়েছে। ট্রিটিয়ামে একটি প্রোটন ও 2টি নিউট্রন রয়েছে। প্রথম আবার আসো, তাহলে প্রোটিয়ামে কি রয়েছে? প্রোটিয়ামে রয়েছে একটি খালি প্রোটন, প্রোটিয়াম প্রোটন। আচ্ছা, ডিউটেরিয়ামে কি রয়েছে? একটি প্রোটন, একটি নিউট্রন। ট্রিটিয়ামে কি রয়েছে? মানে 3টা প্রোটিয়াম, অর্থাৎ প্রোটন একটা আর 2টা নিউট্রন। এই তো খেলা খতম। তাহলে এই 3টা চিত্র এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, যে ডিটেরিয়ামে কয়টি নিউট্রন, আবার ট্রিটিয়ামে কয়টি প্রোটন, এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এগুলা পরীক্ষায় আসতে পারে। এখন দেখো, আসো এখন তোমাদের বলছে যে এইখানে আমাদের এই আইসোটোপটা কিভাবে এখানে আমরা উপরে ব্যবহার করছি সেটা দেখো। হাইড্রোজেনের প্রোটিয়ামের পরমাণুতে কোনো নিউট্রন নেই। হাইড্রোজেনের প্রোটিয়ামের পরমাণুতে, এখন প্রোটিয়ামে কিন্তু কোনো আমরা নিউট্রন খুঁজে পাইনি। আর কেন পাইনি? এখন এই হাইড্রোজেনের প্রোটিয়ামে শুধু আমরা একটা প্রোটন পাইছি। দেখো, তাই এদের ভর সংখ্যা 1। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে প্রোটিয়ামের ভর সংখ্যা কত। দেখো এখানে কিন্তু প্রোটন আছে, তাই মানে প্রোটন কি খালি একটা প্রোটন আছে। এখন আমি ভর সংখ্যা কিভাবে বের করবো? তাহলে তুমি সোজা কথায় বলি দাও যে প্রোটন যেহেতু 1 আছে, তাহলে ভর সংখ্যা 1। কিন্তু খ চিত্রের পরমাণুটির মতে হাইড্রোজেনের কিছু পরমাণুতে একটি নিউট্রন আছে, একটি প্রোটন, একটি নিউট্রন। এদের ভর সংখ্যা 2। তাহলে এই যে জিনিসটা ডিউটেরিয়ামে ভর সংখ্যা কত? 2। এইগুলা কিন্তু গাইডে আছে, তুমি যতগুলো গাইড খুঁজবা বা পরীক্ষা দেখবা যে এইগুলা আসবে। তাহলে ডিউটেরিয়ামে কি হাইড্রোজেনে কি রয়েছে? ভর সংখ্যা কত? 2। আবার ঘ চিত্রে মানে ট্রিটিয়াম, হাইড্রোজেনের কিছু পরমাণুতে 2টি নিউট্রন থাকে, এদের ভর সংখ্যা 3। 1 2 3। প্রোটিয়ামে একটি ভর সংখ্যা, তারপর ডিউটেরিয়ামে 2টি ভর সংখ্যা, ট্রিটিয়ামে 3টি ভর সংখ্যা। শেষ 1 2 3 সিরিয়ালে মুখস্থ করবা, তোমার জ্ঞান টিন কিছু লাগবে না, খালি জাস্ট মুখস্থ করবা 3টা, শেষ। কিন্তু বোঝা যাচ্ছে যে যেহেতু এখানে হাইড্রোজেনের একটি প্রোটিয়াম রয়েছে, সেক্ষেত্রে তার ভর সংখ্যা 1,
এবং প্রোটিয়ামে কি একটি প্রোটন একটি নিউট্রন রয়েছে, সেক্ষেত্রে তার 2। এইভাবে তোমরা মনে রাখো। দেখো চিত্রে 3টি পরমাণু, হাইড্রোজেনের 3টি আইসোটোপ, এরকম ভাবে আবার কি কার্বনেরও 3টি আইসোটোপ আছে। আমি প্রথমে ফির আবার বলতে ধরছিলাম যে এটা কার্বন, তবে কার্বনের আবার আরেকটা আইসোটোপ আছে, সেটা হচ্ছে তোমার 12, 13, 14, এই 3টি নামক আইসোটোপ আছে। তবে এটা তোমার পরের ক্লাসে গেলে পাবা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো আবার বলছে কার্বনের বেশিরভাগ পরমাণুতে 6টি প্রোটন ও 6টি নিউট্রন আছে। বেশিরভাগ পরমাণুতে কি 6টি প্রোটন 6টি নিউট্রন আছে, কিন্তু কার্বনের কিছু পরমাণুতে 7টি বা 8টি নিউট্রনও থাকতে পারে। তাহলে কি কিছু কার্বনের কিছু কিছু কি রয়েছে পরমাণু আছে যেখানে 7টা বা 8টা নিউট্রন থাকতেই পারে। তাহলে কার্বনের প্রধানত 3টে আইসোটোপ রয়েছে। তাহলে কার্বনের কয়টি আইসোটোপ? 3টি। তো নেক্সট দিনে ধর্ম পড়ার আগে, অর্থাৎ আইসোটোপের ধর্ম ব্যবহার করার আগে আমরা একটু কার্বনের আইসোটোপ সম্পর্কে একটু জানবো। তো এইখানে আমরা অঙ্ক করছি আজকে একটা, যে যদি কোনো অংশে থাকে কি তোমার ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারলে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা, তখন আমরা কিভাবে নির্ণয় করবো, ঘয় আসে। তো ঘয় যদি এই জিনিসটা আসে তখন আমরা সহজেই ডিরেক্ট করতে পারবো যে প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা সমান, যেহেতু তারপরে আমরা নিউট্রন সংখ্যাটা বের করতে পারবো তার পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বিয়োগ করে, এবং প্রোটন সংখ্যা মানে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। এই জাস্ট ঠোঁটে এটা থাকবে কি মুখস্থ। তোমরা এই আইসোটোপের ধর্ম ব্যবহার করার পরে তোমরা একটা গুরুত্বপূর্ণ জিনিসে আসবা, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সেই ক্লাসটা হবে সব থেকে একটা ক্রেজি মোমেন্ট। অর্থাৎ আমি যেদিন কালকে তোমাদের আইসোটোপ ধর্ম ব্যবহারটা পড়াবো, একদিন এই আইসোটোপ ধর্ম ব্যবহারটা পড়ার সাথে সাথে আমি ইলেকট্রন বিন্যাসটা শুরু করবো, এবং এখানেই তোমরা দেখবা যে কতটুকু ইম্পর্টেন্ট এখানে রয়েছে। তো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থাকো, সবাই পড়াটা মনোযোগ দিয়ে পড়ো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।